আজকের বায়োলজি ক্লাসে আমরা কোষ যেটা আগের দিন শুরু করেছিলাম তার ঠিক পর থেকে আলোচনা শুরু করব। গত ক্লাসে আমরা অঙ্গাণুগুলো সম্বন্ধে পরিচয় দিয়েছিলাম, তার সঙ্গে প্রথম অঙ্গাণু বলবো না, ঠিক প্রথম আবরক হিসাবে কোষ প্রাচীর সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের প্রথম টপিক হেডিং করো কোষ পর্দা। দেখো, যেহেতু আগের দিনে আমি ডিটেলসে প্রতিটা অঙ্গাণু কী কী পড়তে হবে বলে দিয়েছিলাম, তাই আজকে আর কোনো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট টপিকে ঢুকছি। খুব ভালো করে দেখবে, ইনফরমেশন অনেক ধরনের বলবো, খাতায় কিন্তু পরপর নোট ডাউন করো। চল, কোষ পর্দা। যখনই কোনো টপিক আমরা আলোচনা করব, এক্ষেত্রে এনটিপিসির পরীক্ষাকে লক্ষ্য রেখে আমাদের কিন্তু কিছু আবিষ্কারক বা কে কোন বিজ্ঞানীর নামকরণ করেছে একটু আমাদের জেনে নেওয়া প্রয়োজন। তাহলে প্রথমে দুটো নাম আমাদের একটু জানতে হবে সাল সহ। লিখে রাখো নেগেলি ও ক্র্যামার। দুজন সায়েন্টিস্টের নাম লিখে রাখো, ও ক্র্যামার। ন্যাগেলি ও ক্র্যামার নামগুলো কিন্তু খুব উল্লেখযোগ্য, আমাদের জন্য ইম্পর্টেন্ট। ন্যাগেলি ও ক্র্যামার কত সাল? 1855 সাল। কি করেছিলেন এই দুইজন বিজ্ঞানী? ইনি প্রথম কোষ পর্দা পর্যবেক্ষণ করেন। এই পর্যবেক্ষণ করেনটাকে কিন্তু তুমি আবিষ্কারক হিসাবে কনসিডার করতেই পারো। সেকেন্ডের একটা বিজ্ঞানীর নাম জানা দরকার, নাম হচ্ছে প্লোই। প্লোই কত সাল? অনেকটা গ্যাপ, 1931 সাল। উনি কি করেন? উনি হচ্ছেন এই যে প্লাজমা পর্দা বা সেল কোষ পর্দা, বা যেটাকে সেল মেমব্রেন বলছি বা প্লাজমা মেমব্রেন বলছি, এই নামকরণ করেন। এই দুটো পয়েন্ট কিন্তু উল্লেখযোগ্য। একটা হচ্ছে পর্যবেক্ষণ করেন, একটা হচ্ছে নামকরণ করেন। ওকে, এর পরে ভালো করে শুনবে। এই কোষ পর্দা, কোষ পর্দা কার দেহে বর্তমান? উদ্ভিদ না প্রাণী কোষ? কার দেহে বর্তমান? এই কোষ পর্দা কিন্তু উভয় উদ্ভিদ দেহে বর্তমান। উভয় বর্তমান। উভয় দেহে বর্তমান, প্রাণী উদ্ভিদ উভয় দেহেই কিন্তু বর্তমান। ভালো করে এবার একটা জিনিস মনে রাখা প্রয়োজন, এই কোষ পর্দার গঠন। এই গঠন দিয়ে সব থেকে বেশি প্রশ্ন আসে। হেডিং করো গঠন। দেখো, স্ট্রাকচার অফ প্লাজমা মেমব্রেন। এই স্ট্রাকচার অফ প্লাজমা মেমব্রেন এটা এনটিপিসি বা যে কোনো পরীক্ষা বলতে এমনি নর্মাল পরীক্ষা খুব কম আসে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায় কম আসে, এসএসসিতে আসে, রেলের পরীক্ষায় খুব প্রিয় টাইপের প্রশ্ন এই গঠন, আর ডাব্লিউবিসিএস মেন্সে আসে। তাহলে এই কোষ পর্দা কিরকম গঠিত হচ্ছে, এই গঠিত হওয়ার গঠনটা কিন্তু আমাদের জানতে হবে। এবং এটাও জানার প্রয়োজন, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মডেল কিন্তু বলে দিয়েছে। এই বিভিন্ন মডেলগুলো কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আগে একটা প্রাথমিকভাবে বলে রাখি যে কোনো কোষ পর্দা একটা ত্রিস্তরীয় বিন্যাস লাভ করে। কি ত্রিস্তরীয় বিন্যাস? কার কার বিন্যাস অনেকেই কম বেশি জানো। কি কি? প্রোটিন, প্রোটিন, লিপিড, লিপিড, প্রোটিন। লিপিড প্রোটিন, প্রোটিন, লিপিড, প্রোটিন, এই রকম একটা পিএলপি, এই রকম ত্রিস্তরীয় গঠন লক্ষ্য করা যায়। তাহলে প্রথমে এই যে সবুজ কালি যেটা দেখাচ্ছি, এটা ধরো প্রোটিন, তারপরে এখানে একটা লিপিডের আস্তরণ, আর তার তলায় ঠিক আবার প্রোটিন। এই রকম পি এল পি, এইরকম ভাবে কিন্তু একটা গঠন লক্ষ্য করা যায়। তবে বাস্তবিক গঠন কি এরকম? না, বাস্তবিক গঠন এরকম নয়। সেই অনুযায়ী গঠনের আমাদের বিজ্ঞানীর মডেল বিভিন্ন রয়েছে। আমাদের মোটামুটি ভালো করে শুনবে, আমাদের মোটামুটি তিন ধরনের, তিন ধরনের না, চারটে মডেল সম্পর্কে পড়তে হবে। চারটে মডেল সম্পর্কে পড়তে হবে। তার মধ্যে ফার্স্ট মডেল, যেটা সব থেকে ইম্পর্টেন্ট মডেল, নোট ডাউন করে নাও, কম বেশি প্রত্যেকেই জানি, সেটা হচ্ছে রবার্টসনের একক পর্দা মডেল। নোট ডাউন করো, রবার্টসনের একক পর্দা। তারপরে করব তরল মোজাইক। রবার্টসনের রবার্টসনের একক পর্দা মডেল। রবার্টসনের একক পর্দা মডেল। দেখো, আমি এখানে সিকোয়েন্সটা ব্রেক করছি, ইম্পর্টেন্সের সিকোয়েন্স অনুযায়ী লেখাচ্ছি, কিন্তু যদি তোমাদের মানে একটা সিকোয়েন্স মেনটেন করতে হয় যে কোন মডেল আগে আবিষ্কার করা হয়েছে, সেগুলো আমরা অতটা গুরুত্বপূর্ণ না, শুধু নামটা পরে বলে রাখবো। এই একক পর্দা মডেল কত সালে আবিষ্কার হয়েছে? অ্যাডেড ইনফরমেশন 1959 সালে। আবিষ্কর্তাকে নাম শুনেই বুঝতে পারছো, জে ডি রবার্টসন। ওকে, জে ডি রবার্টসন কি বলেছে এটাকে একদম সিম্পল ভাবে মনে রাখো। উনি কোষ পর্দাকে ত্রিস্তর বিশিষ্ট একক পর্দা হিসেবে অভিহিত করেছে। নোট ডাউন করে নাও, ত্রিস্তর বিশিষ্ট একক পর্দা।
ত্রিস্তর বিশিষ্ট একক পর্দা হিসাবে কিন্তু উনি অভিহিত করেছেন। কথাটা যেন ভালো করে মনে থাকে, এইভাবে কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন। এবার ভালো করে একটা জিনিস মনে রাখো, যেটা ইনফরমেশন এই টপিকের জন্য গুরুত্বপূর্ণ। দেখো, এটা তো বুঝতে পারছো যে প্রোটিন অণু, লিপিড অণু, প্রোটিন অণু, এই প্রোটিন, লিপিড, প্রোটিন অণুতে এদের ব্যাস কিরকম থাকে লিখে রাখো, একটা হেডিং করো প্রোটিন। প্রোটিন অণুর ব্যাস, এগুলো কিন্তু ডিফিকাল্ট কোশ্চেনের জন্য আমাদের পড়ে রাখা প্রয়োজন। কত? 20 থেকে 25 অ্যামস্ট্রং। ঠিক আছে, আমি যে যখন ক্লাস নিয়েছিলাম অ্যামস্ট্রং একক কি, অ্যামস্ট্রং একক ট্রান্সফরমেশন বা অ্যামস্ট্রং এককের ব্যবহার, এগুলো কিন্তু আমি করিয়েছিলাম একক ও তার পরিমাপের দ্বিতীয় ক্লাসে, খেয়াল রাখা প্রয়োজন হচ্ছে। এরপর লিপিড, দেখো লিপিডের থেকেও আরো ভালোভাবে বলা উচিত ফসফোলিপিড। লিপিডটা কি প্রকৃতির? ফসফোলিপিড প্রকৃতির। তাহলে ফসফোলিপিড অণুর ব্যাস কত? নোট ডাউন করে নাও, ফসফোলিপিড অণুর ব্যাস 25 থেকে 35 অ্যামস্ট্রং। মনে থাকবে, 25 থেকে 35 অ্যামস্ট্রং। তাহলে প্রোটিন 20, লিপিড 25, এটা আর একটা 20, তাহলে কত দাঁড়াচ্ছে? তাহলে মোট অণুর ব্যাস মানে মোট পর্দাটার ব্যাস কত হবে? মোট পর্দার ব্যাস কত হতে পারে এটা বলা উচিত। একটু আইডিয়া করে বলো তো অনিন্দিতা, পর্দাটা ব্যাস কত হবে? ওপরে প্রোটিন 20, মাঝখানে 25, আর নিচে আবার 20, তাহলে 20, 25, 20 কত হয়? 65। 65 আর 65 থেকে ম্যাক্সিমাম 65 ম্যাক্সিমাম কত হবে? 25, 35, 25, 85। 85 অ্যাংস্ট্রম। দেখো এগুলো কিন্তু একটু বুঝে নেওয়ার ব্যাপার, যে ব্যাস কত পেলাম? ব্যাস পেলাম হচ্ছে 65 থেকে 85 অ্যাংস্ট্রম। কার? রবার্টের একক পর্দা মডেল অনুযায়ী। আমি ছবি আঁকতে চাইছি, যতটা পারি আমি আঁকার চেষ্টা করছি। একদম ইজি। ইজি বলতে কিরকম কিরকম ভাবে থাকে, মাঝখানে আমি জাস্ট যেভাবে এঁকেছিলাম একটু আঁকি। এই যে একটা লাল কালারের বর্ডার আঁকলাম, এটা হচ্ছে, লিখে রাখো, পয়েন্ট আউট তো করাটা ইম্পর্টেন্ট, লিখে রাখো লিপিডের স্তর। লিপিডের স্তর, ওকে। লিপিডের স্তরের পর কি থাকে? জাস্ট এইরকম ভাবে একটু লিখে, এরকম ভাবে একটু আঁকতে থাকো। সেই যেমন আগুনের শিখা যেমন থাকে বা ফিতে আসক সদৃশ্য, এইগুলো কিন্তু প্রোটিন অণু বর্তমান। ওকে, ফিতে সদৃশ্য প্রোটিন অণু বর্তমান। ওকে, ভালো করে শুনবে। ওপর দিকেও যেমন, নিচের দিকেও কিন্তু ঠিক একই রকম আঁকার চেষ্টা করো। ভালো করে বলে রাখি, কম্পিটিটিভ এক্সামে আমি বোঝানোর স্বার্থে বলছি, নর্মাল ক্ষেত্রে কিন্তু এই আঁকা বা এরকম কোনো ডায়াগ্রামের ব্যাপার কোনো গুরুত্ব নেই। এক ওপরে যা সেরকম গোল করে রাখো, যেটাকে প্রোটিন অণুকে জাস্টিফাই করবে। ওকে, এটা প্রোটিন অণু। তাহলে বুঝতে পারলে মাঝের স্তরটা কি? মাঝের স্তরটা হচ্ছে লিপিড, মাঝের স্তরটা লিপিড, এটা হচ্ছে প্রোটিন, এটা হচ্ছে প্রোটিন। তাহলে এই যে প্রোটিন, লিপিড, প্রোটিন, এটা হচ্ছে রবার্টসনের একক পর্দা মডেল। বোঝা গেছে মোটামুটি? অসুবিধা নেই। চল নেক্সট, রবার্টসনের পর যেটা সেকেন্ড গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখা উচিত, এবং শুধু সেকেন্ড গুরুত্বপূর্ণ বলবো না, যে ওর থেকেও বেশি গ্রহণযোগ্য, তার তার নাম কি? তরল মোজাইক মডেল। নোট ডাউন করো, একটু তাড়াতাড়ি বলবো কারণ অনেকগুলো টপিক এখনো বাকি আছে। নোট ডাউন করো, তরল মোজাইক মডেল। ওকে, তরল মোজাইক মডেল, যাকে ইংলিশে লিখে রাখতে পারো ফ্লুইড মোজাইক মডেল। কত সাল? 1972 সাল, খুব বেশি দিন আগে নয়। এর সসটাকে, আগে যেমন রবার্টসন লেখায়নি কথাটা, সিঙ্গার ও নিকলসন। সিঙ্গার ও নিকলসন, ক্যালিফোর্নিয়ার দুজন সায়েন্টিস্ট, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লিখে রাখো সিঙ্গার ও নিকলসন। কোশ্চেন এনটিপিসির লেভেল 2-তে এসছিল, সিঙ্গার ও নিকলসন। দেখো, মডেল আমি বলছি কেন, কোনো বিজ্ঞানী কিন্তু বলবে না যে প্রোটিন, লিপিড, প্রোটিনের বাইরে কিছু আছে। মডেল ব্যাপারটা কি? দেখো, এই মডেলটা বর্তমানে সর্বাধিক স্বীকৃতি পেয়েছে। এখানে কি বলেছে? এখানে এমন একটা জিনিস বলেছে যে যে একটা এরকম লেভেল অনুযায়ী, যেটা আগের পেজে এঁকেছি, মাঝখানে লিপিড, ওপরে প্রোটিন, নিচে প্রোটিন, এই রকম ভাবে থাকে না। থাকছে কে? থাকছে হচ্ছে, ভালো করে শুনবে, একটা অর্ধতরল অবস্থা রয়েছে, সেটা কার? ফসফোলিপিডের। এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো। অর্ধতরল সংগঠন মানে জেলি সদৃশ্য। অর্ধতরল সংগঠন কার? অর্ধতরল সংগঠন হচ্ছে
ফসফোলিপিডের। ওকে, ফসফোলিপিডের। আর তার ওই অর্ধতরল সংগঠনের মধ্যে, ভালো করে বুঝবে, অর্ধতরল সংগঠনের মধ্যে প্রোটিন অণুগুলি কিভাবে রয়েছে, মোজাইকের ন্যায় বিন্যস্ত থাকে। ওকে, মোজাইকের ন্যায় বিন্যস্ত থাকে। কে? প্রোটিন অণু। মনে থাকবে, এটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রোটিন অণুগুলো কিন্তু এইভাবে বিন্যস্ত, মানে এটা মোজাইকের মতো বিন্যস্ত থাকে। অনেক বিজ্ঞানী এটা মানে পরবর্তীকালে সিঙ্গার নিকলসন ওই সমস্ত বিজ্ঞানী কথায় কিছুটা মানে সহমত প্রকাশ করেছে যে যেমন একটা সমুদ্রের মধ্যে ভাসমান হিমশৈল থাকে, সমুদ্রের জলটায় কল্পনা করো ফসফোলিপিড, আর হিমশৈলগুলো হচ্ছে প্রোটিন অণু। তো ঠিক এই রকম গঠন হচ্ছে। ভালো করে শুনে রাখো, এই অর্ধতরল সংগঠন এবং এই মোজাইক বা প্রোটিন অণুর মধ্যে একটা সঞ্চালন লক্ষ্য করা যায়, একটা বিশেষ সঞ্চালন লক্ষ্য করা যায়। এই সঞ্চালনের ফলে এই অণুগুলো ক্রমাগত স্থান পরিবর্তন করে। এই সঞ্চালনকে কি বলা হয়? এটা কিন্তু কোশ্চেনে এসেছিল প্রিভিয়াস ইয়ার্স, বলা যাবে। কোশ্চেনটা এরকম ছিল, সিঙ্গার ও নিকলসনের তরল মোজাইক মডেলের প্রোটিন ও ফসফোলিপিড অণুর পারস্পরিক স্থান পরিবর্তনকে কি বলা হয়? নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। নোট ডাউন করো, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বা ফ্লিপ ফ্লপ সঞ্চালন। ওকে, এইগুলো কিন্তু কম্পিটিটিভের প্রশ্ন হয়েছে। হ্যাঁ কি না? খুব গুরুত্বপূর্ণ, এই টপিকগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়েছে। এরপরে আর যে যে জিনিসটা গুরুত্বপূর্ণ বা যে দু কয়েকটা নাম আমাদের পড়া প্রয়োজন, সেটা হলো, ভালো করে শোনো, জাস্ট নাম শুনে রাখো, যে ডেনিয়েলি ও হার্ভে মডেল। নোট ডাউন করো, ডেনিয়েলি ও হার্ভে মডেল, ডেনিয়েলি ও হার্ভে মডেল, হার্ভে মডেল। আর সেকেন্ড গুরুত্বপূর্ণ হচ্ছে ডেনিয়েলি ও ড্যাফসেন মডেল। নোট ডাউন করো, ডেনিয়েলি ও ড্যাপসন মডেল, ডেনিয়েলি ও ড্যাপসন মডেল। ওকে, গুরুত্বপূর্ণ কেন বলছি? দেখো, কোশ্চেন আসবে না, আমি গুরুত্বপূর্ণ এই কারণেই বলে রাখছি, এই মডেলগুলো কিন্তু সালটা আমাদের জেনে রাখা প্রয়োজন। সালটা প্রায় অনেকটা পূর্বে দুটো মডেলের, 1935, এটাও কিন্তু 1935। এই মডেলের স্পেশাল কোনো ব্যাপার বৈশিষ্ট্য নেই। এখানে যেটা বলা থাকে যে একমাত্র লিপিড প্রোটিনগুলো কি করে, জলে যেমন ডুবে থাকলে যেমন হয় সেইভাবেই কিন্তু ডুবে থাকে। এটা কে কোথায় বলেছে? এই ড্যানিয়েলো হার্ভে মডেলে, লেখার প্রয়োজন নেই। আর ড্যানিয়েলো ড্যাপসন মডেলে কি বলেছে? ড্যানিয়েলো ড্যাপসন মডেল এর সঙ্গে রবার্টসনের একক পর্দা মডেলের অনেকটা মিল পাওয়া যায়। ইনি কিরকম সিস্টেম বলেছিলেন একটু নোট ডাউন করে নাও, যে 20 অ্যামস্ট্রং প্রোটিন আস্তরণ, পি লিখছি, তার সঙ্গে 35 অ্যামস্ট্রং এর লিপিড আস্তরণ, এল লিখছি, তারপরে আবার 20 অ্যামস্ট্রং এর প্রোটিন আস্তরণ, এরকম ভাবে পরস্পর ভাবে সাজানো থাকে। অনেক বিজ্ঞানীরা একটা ক্রিটিসাইজ করতে দেখা যায় যে রবার্টসনের একক পর্দা মডেল অনেকাংশে ড্যানিয়েল ও ড্যাপসনের মডেল থেকে অনুপ্রাণিত হতেই পারে। সায়েন্সের ডেভেলপমেন্ট এইভাবেই হয়। একটা আমরা তুমি যে পরমাণু গঠন দেখো, ডাল্টন, ডাল্টন ভুল বলছে, সেখান থেকে পরবর্তীকে থমসনের ভুল, সেখান থেকে রাদারফোর্ড ভুল, সেখান থেকে নিলস বোর্ডেরও ভুল, সেখান থেকে ম্যাক্স প্ল্যাঙ্ক, এইভাবেই কিন্তু পরপর এগিয়ে যায়। হ্যাঁ কি না? সায়েন্সের ডেভেলপমেন্ট এইভাবেই হয়। একটা মডেল যদি ভুল বলে, সেই মডেলটাকে কারেকশন করে পরপর এগিয়ে যেতে হয়। হচ্ছে নেক্সট কোশ্চেন, নেক্সট টপিক। আচ্ছা, লেখা হয়েছে প্রত্যেকের? রেসপন্স করবে? লেখা হয়েছে তো? হ্যাঁ স্যার। চল চল, নেক্সট আমাদের যেটা জানার প্রয়োজন, কোষ পর্দার কাজ। বলো, এর কাজ কি? কে বলতে পারে? বলা উচিত, শুভেন্দু বলা উচিত, তোমাকে আমি এগুলো লিখিয়েছিলাম। স্যার, বাইরের আঘাত থেকে কোষকে রক্ষা করা। হ্যাঁ, একদমই, বাইরে আবরক মানে এই এটা থাকবেই। এছাড়া এছাড়া এক্সোসাইটোসিস, এন্ডোসাইটোসিস। ভেরি গুড, এই দুটো পয়েন্ট আমি শুনতে চাইছিলাম। এর দুটো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। একটা হচ্ছে, নোট ডাউন করো, এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিস, এক্সোসাইটোসিস
আর তারপর নোট ডাউন করো এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস, এন্ডোসাইটোসিস। গুরুত্বপূর্ণ। এক্সো কথার অর্থ কি অনিন্দিতা? বাইরে বাইরে নির্গত বেরিয়ে যাওয়া। বাইরে বের করে দেওয়া। এক্সো কথার অর্থ হচ্ছে বাইরে বের করে দেওয়া। তাহলে কি বলতে পারি যে কোষ মধ্যস্থ যে কোনো মানে যে কোনো এমন কিছু জিনিস যেটা স্তরে ক্ষতি করে সেটাকে বাইরে বের করে দেয়। তাহলে লিখে নাও যে কোষীয় বস্তুর বা উদগীরণ। জাস্ট একটা পয়েন্ট করে নাও, কোষীয় বস্তুর উদগীরণ, উদগীরণ। ওকে, এই কোষীয় বস্তু উদগীরণ একে আর একটা ল্যাঙ্গুয়েজে বলা যায়, কি বলতে পারি এটাকে? সেল ভমিটিং। সেল ভমিটিং। ওকে, কোষের বমি করা বা সেল ভমিটিং বলা হয়। হচ্ছে, চলো এই এন্ডোসাইটোসিস কি? এন্ডো মানে হচ্ছে ভিতরে, ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ গ্রহণ করা, করা। গ্রহণ করা। এটার আবার দুটো ভাগ, কি কি তোমরা নিজের মতো ছক করে লিখবে। একটা পিনোসাইটোসিস, পিনোসাইটোসিস দেখো ডিটেলসে বলছি, আর একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, সাইটোসিস। ফ্যাগোসাইটোসিস। দেখো পিনোসাইটোসিস বলতে কি, যে বিশেষ প্রক্রিয়ায় কোষ পর্দা তরল ও সরল কিছু গ্রহণ করে। লিখে নাও, তরল ও সরল খাদ্য বা কোনো উপাদান যদি গ্রহণ করে তাকে পিনোসাইটোসিস, আর কঠিন ও জটিল যদি কিছু গ্রহণ করে, কঠিন ও জটিল যদি কিছু গ্রহণ করে তখন তাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। মনে থাকবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হচ্ছে, চল চল এই পয়েন্টগুলো কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপরে একটা জিনিস মনে রাখা প্রয়োজন, এর সঙ্গে একটা পয়েন্ট লেখা প্রয়োজন। নোট ডাউন করে না, কাজ মোটামুটি আলোচনা হয়ে গেছে। নেক্সট নোট ডাউন করো যে ডায়াপেডেসিস, ডায়াপেডেসিস, ডায়াপেডেসিস এটা ইংলিশ ওয়ার্ড, DIAPEDESIS। ডায়াপেডেসিস কথার মানে কি, এটা কিন্তু কোশ্চেন আছে, কেউ বলতে পারবে ডায়াপেটিস কি? এনি আইডিয়া? নোট ডাউন করো, শুনে নাও যে ডায়াবেটিস কিন্তু একটা প্রসেস। বলছে যে শ্বেতরক্ত কণিকা যদি কোনো ব্যাকটেরিয়াকে কি করে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে বা জীবাণুকে ফাইব্রোসাইটোসিস পদ্ধতিতে আত্মসাৎ করে, সেই প্রক্রিয়াকে বলা হয় ডায়াবেটিস। লিখে রাখো, ডাব্লিউবিসি কর্তৃক, ডাব্লিউবিসি কর্তৃক রোগ জীবাণুর, রোগ জীবাণুর, রোগ জীবাণুর ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ধ্বংস করাকে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস করাকে, প্রক্রিয়ায় ধ্বংস করাকে, করাকে ডায়াবেটিস বলা হয়। মনে থাকবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট পয়েন্ট এই টপিকের ওপর হেডিং করো সেল কোট। যেগুলো পরীক্ষায় আসে সেগুলো আলোচনা করছি আমি। সেল কোট টপিক বড় হোক, একটা দিনের জায়গায় 4টে দিন লাগুক, কিন্তু একটা যেন টপিক না মিস হয়। এই সেল কোট একে আর একটা নামেও দেখা যায়, কি বলা হয়? গ্লাইকোক্যালিক্স। নোট ডাউন করো, গ্লাইকোক্যালিক্স, গ্লাইকোক্যালিক্স বা সেল কোট কাকে বলে? দুটোই কিন্তু ইংলিশ টার্ম, আমি ইংলিশ লেখাচ্ছি পরে। কাকে বলছে? যে এটা একমাত্র দেখা যায়, দেখো কোষ পর্দা প্রাণী উদ্ভিদ দু ক্ষেত্রেই আছে, কিন্তু এটা অ্যাপ্লিকেবল প্রাণী কোষের ক্ষেত্রে। তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে বলে স্টার্টিং করো, যেটা আমাদের ক্ষেত্রে সুবিধা হবে। প্রাণী কোষের ক্ষেত্রে কোষ পর্দার বাইরে, ভালো করে নোট ডাউন করবে, কোষ পর্দার বাইরে, ভালো করে নোট ডাউন করো, কোষ পর্দার বাইরে উপাদানগুলো এবার লেখো। মিউকোপলিস্যাকারাইড, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড, তিনটে ভালো করে লেখো। মিউকোপলিস্যাকারাইড, মিউকোপলিস্যাকারাইড নাম কিন্তু যেন মিস না হয়। পলিস্যাকারাইড, গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন। ওকে, সঞ্চিত হয়ে যে আবরক সৃষ্টি করে,
সঞ্চিত হয়ে যে আবরক সৃষ্টি করে, সঞ্চিত হয়ে যে আবরক সৃষ্টি করে, ওকে, যে আবরক সৃষ্টি করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় সেল কোট বা গ্লাইকোক্যালিক্স। মনে থাকবে, এই পয়েন্টগুলো কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। হয়েছে? ঠিক করে দেখো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। হয়েছে? রেসপন্স করো। এগুলো কিন্তু 9-10 বইতে পাবে না। 11-12 বইতেও যে সবকিছু সাজানো গোছানো আছে তাও নয়। এই কম্পিটিটিভ পড়া কিন্তু 9-10-11-12 নয়, এটা কিন্তু রেডি করে নেওয়া। তোমরা যে অথরিটি বই কেনো না কেন, কোনো বইতেই এই ডিটেলস কিন্তু লেখা নেই, এগুলো নিজেকে রেডি করতে হয়। লেখা হলে বলবে। পরের টপিকে যাব। স্যার হুম স্যার কোষ পর্দার বাইরে ওটা কি কোষ বলে পর্দার সেটারে? মিউকো, হাতের লেখা জঘন্য হয়েছে, মিউকো। জিজ্ঞেস করে নাও। মিউকো পলিস্যাকারাইড, গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন সঞ্চিত হয়ে যে আবরক সৃষ্টি করে। একটু শুনে লেখার চেষ্টা করো, হাতের লেখাটা ছোট জায়গার মধ্যে একটু অস্পষ্ট হয়েছে। লেখা হচ্ছে। হ্যাঁ স্যার। চল প্রত্যেকে নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ স্যার। চল নেক্সট হেডিং করবে প্লাস্টিড। নেক্সট হেডিং করো গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু প্লাস্টিড। চল প্লাস্টিড দেখো, সেই সেম ভাবে শুরু করব। প্লাস্টিড সম্পর্কে একদম কি বলবো, নামকরণ থেকে আবিষ্কারক থেকে প্রথম, ভালো করে শুনবে, প্রথম এই প্লাস্টিড শব্দটি ব্যবহার কে করেন বলতে পারবে? একের নোট, ভেরি গুড, নোট করো। প্লাস্টিড শব্দের ব্যবহার, প্লাস্টিক শব্দের ব্যবহার করছেন বিজ্ঞানী হেকেল। বিজ্ঞানী হেকেল কত সালে উনি এ ব্যবহার করছেন? 1866 সাল। নেক্সট পয়েন্ট, প্লাস্টিড শব্দের নামকরণ, নামকরণ কে করছে? গুরুত্বপূর্ণ টপিক। নামকরণ কে করছে বলা যাবে? সিম্পার। সিম্পার কত সালে? 1883 সাল। ওকে, অসুবিধা নেই। চল দেখ, খুব ভালো করে বুঝে নেওয়া দরকার, যেটা মিসিলেস বইকে কোশ্চেন এসেছিল। এই প্লাস্টিকের বিশেষত্ব কি? কার দেহে বর্তমান? শুধু উদ্ভিদ দেহে, শুধুমাত্র উদ্ভিদ দেহে বর্তমান। দেখো, এর গঠন অতটা ইম্পর্টেন্ট নয়, প্লাস্টিকের শ্রেণীবিভাগটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো মাঝে প্লাস্টিড লেখো, এর শ্রেণীবিভাগটা খুব ভালো করে করবে, যাতে তোমাদের এই ছক দেখেই শ্রেণীবিভাগটা মুখস্থ হয়ে যায়। প্লাস্টিডকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। দুই ভাগে। দুই ভাগে। একটা বলতে পারি বর্ণযুক্ত, আর একটা একটা বর্ণহীন বর্ণহীন। বা লিউকোপ্লাস্ট। বর্ণহীন, এই বর্ণহীন যেটা, এর নামটাই কি? এর নাম হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট ডিটেলসে আসছি, কোনো অসুবিধা নেই। লিউকোপ্লাস্ট। বর্ণযুক্ত যেটা, ভালো করে শুনুন, বর্ণযুক্ত যেটা, এর আবার দুটো ভাগ রয়েছে। কি কি? একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। তাহলে আগে ক্লোরো লেখো, যার কোনো ভাগ নেই তাকে এক সাইডে পাঠিয়ে দিই। ক্লোরোপ্লাস্ট, আর একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট দেখো, এবার হচ্ছে আমাদের একটু বুঝে নেওয়া দরকার। ক্লোরোপ্লাস্ট বলতে কি আমি সবুজ কালার দিয়ে আইডেন্টিফাই করি, যেটা হচ্ছে সবুজ বর্ণের। মনে থাকবে, যেটা হচ্ছে সবুজ বর্ণের। এবার বলা উচিত, সবুজ বর্ণ মানে এটা কোথায় বর্তমান? এটা কোথায়? উদ্ভিদের সবুজ পাতায়। এটা হচ্ছে পাতায় বর্তমান, বা আরো ভালো করে বলতে পারি ক্লোরোফিল যুক্ত অংশ। কাণ্ড পাতা। হ্যাঁ হ্যাঁ, ক্লোরোফিল যুক্ত অংশে বর্তমান। ক্লোরোফিল যুক্ত অংশে বর্তমান। পরের পয়েন্ট, যখনই ক্লোরোফিল যুক্ত অংশে বর্তমান, এই অংশের কাজ কি? কাজ কি? সালোক সংশ্লেষ। ব্যাস, সুন্দর, সালোক সংশ্লেষ। ছোট্ট করে পয়েন্ট, কম্পিটিটিভ বেশি ইলাবোরেট করার প্রয়োজন নেই। সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষ নিজেই একটা চ্যাপ্টার। যখন সেই চ্যাপ্টার হবে তখন সেই বাকি ক্লোরোপ্লাস্টের কি অঞ্চল, কোন অঞ্চল নয়, সেসব আলোচনা করব। নেক্সট, ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ, ক্রোমোপ্লাস্ট।
এই ক্রোমোপ্লাস্ট, এই ক্রোমোপ্লাস্ট কিরকম বলা যাবে? ক্রোমোপ্লাস্ট ক ধরনের হয়? রঙিন ক্রোমোপ্লাস্ট হচ্ছে কালারফুল। চার ধরনের। ক্রোমোপ্লাস্ট হচ্ছে কালারফুল, ঠিক আছে? এটা সুন্দর, মানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার তৈরি করে, কালারফুল। এটাকে কটা ভাগে ভাগ করতে পারি আমরা? এটাকে মোটামুটি চারটে ধরনের ভাগ করব। তবে তারও বড় আরেকটা এক্সাম্পল লিখে রাখবো, যেহেতু কম্পিটিটিভ পড়ছি, আসছি পরে। প্রথম পয়েন্ট কি, প্রথম ভাগ কি লিখে রাখো? রোডোপ্লাস্ট। রোডোপ্লাস্ট নামগুলো গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু সব বইতে পাবে না। রোডোপ্লাস্ট, ফিওপ্লাস্ট, ফিওপ্লাস্ট, তারপরে হচ্ছে জ্যান্থোপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট, তারপরে হচ্ছে ক্যারোটিনোপ্লাস্ট, ক্যারোটিনোপ্লাস্ট। ভালো করে নোট ডাউন করো, খুব ডিটেলসে বলছি। দেখো, এবার আমাদের চলে আসা উচিত কি কি এর কালার। রোডোপ্লাস্ট কি? লাল। ফিওপ্লাস্ট কি? বাদামি। জ্যান্থোপ্লাস্ট কি? হলুদ। হলুদ। আর ক্যারোটিনোপ্লাস্ট কি? কমলা বা স্যাফরন বা অরেঞ্জ। এই যেগুলো বললাম, এদের কাজ কি হতে পারে? এদের তোমাদের কি মনে হচ্ছে ক্রোমোপ্লাস্টের কাজ কি হতে পারে? ফুল ও ফলের রং নির্ণয় করা। হ্যাঁ, সে তো বুঝলাম। রং দিয়ে কি? রঙে দিয়ে লাভটা কি হবে? রং দিয়ে তো বুঝলাম, এই রং হচ্ছে এইটা। বলো বলো বলো। পরাগ মিলনে সাহায্য করে। হ্যাঁ হ্যাঁ পরাগ যোগে সাহায্য করে। হ্যাঁ, প্রথম পয়েন্ট করো যে ফুল ও ফলের বর্ণ গঠন, ফুল ও ফলের বর্ণ গঠন। আর সেকেন্ড পয়েন্ট কি? পরাগযোগ। পরাগযোগ হচ্ছে। চল, আমি যে পয়েন্টটা বলতে যাচ্ছিলাম এটাকে আমি পরেই আলোচনা করব, কারণ এই ক্রোমোপ্লাস্টের মধ্যে কিছু জিনিস আমার পড়ানোর দরকার আছে। সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার ক্রোমোপ্লাস্ট, যার বর্ণ কিরকম, যার কিরকম দেখতে, তার কাজ কি? আলোক শোষণ করা, বেগুনি কালারের বর্ণ হয়। তো এই ব্যাপারটা যখন এই ব্যাকটেরিয়া চ্যাপ্টারটা পড়াবো তখন আলোচনা করেই নেব। এরপর চলে এসো লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টেরও কিন্তু আমাদের একটু ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে? লিউকোপ্লাস্টের ডিটেলসে কি কি পড়বো? এরও মোটামুটি মোটামুটি তিনটে ভাগ নিয়ে আমরা আলোচনা করব। প্রথম ভাগের নাম কি? অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট, নামগুলো খুব ভালো করে লেখো। তারপরে কি? অ্যালিউরন প্লাস্ট। হাতের লেখা বুঝতে অসুবিধা আমাকে বলবে। অ্যালিউরন প্লাস্ট, যথেষ্ট পরিষ্কার করে লেখার চেষ্টা করছি, আশা করি বুঝতে পারবে। অ্যালিউরন প্লাস্ট। আর লাস্টেরটা কি? এলাইওপ্লাস্ট। এলাইওপ্লাস্ট, ওকে, ইম্পর্টেন্ট। দেখ, প্রথমেই বলে রাখি, এই লিউকোপ্লাস্ট কোথায় অবস্থান করছে? লিউকোপ্লাস্ট কোথায় অবস্থান করে? মূলে। শুধু কি মূল? না, আমরা একটু ডিটেলসে পড়বো, শুধু মূল বলবো না। কি লিখবো? মূল, মূল, বীজপত্র। কেন বীজপত্র অপশানে দেওয়া থাকে, লোকে খুঁজে পায় না। আর শস্য, এখানে কিন্তু লিউকোপ্লাস্ট অবস্থান করে। লিউকোপ্লাস্টের কাজ কি? লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। এইবার লিউকোপ্লাস্টের যে ভাগগুলো বললাম না, অ্যামাইলোপ্লাস্ট, এলাইওপ্লাস্ট বা অ্যালিউরন প্লাস্ট, এগুলো কি কি খাদ্য সঞ্চয় করে এটাও আমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। অ্যামাইলোপ্লাস্ট বলতে কি খাদ্য? লিখে রাখো, শ্বেতসার। শ্বেতসার। অ্যালিউরন প্লাস্ট কি? প্রোটিন। আর এলাইওপ্লাস্ট কি? ফ্যাট, ফ্যাট বা লিপিড। স্নেহ পদার্থ। হচ্ছে। এই পেজ স্ক্রিনশট নিয়ে নাও। প্লাস্টিডের আর কোনো টপিক নেই যেটা তোমাদের এক্সট্রা করে জানার প্রয়োজন। দেখো, একটা পেজে স্ক্রিনশট নিয়ে নাও, প্লাস্টিডের নোট কিন্তু প্রায় রেডি হয়ে যাওয়া উচিত। এইবার স্টার্ট দিয়ে রাখছি কোন পয়েন্টটা? ক্লোরোপ্লাস্টকে স্টার্ট দিচ্ছি, কারণ যখন আমি সালোক সংশ্লেষ পড়াবো তখন এই ক্লোরোপ্লাস্টের ব্যাপার স্যাপারগুলো আলোচনা হবে। কারণ ক্লোরোপ্লাস্টের মধ্যেই কি থাকে? রঞ্জক হিসাবে কি বর্তমান? ক্লোরোফিল বর্তমান।
ক্লোরোফিলের আবার এ বি ক্যারোটিনয়েডের জ্যান্থোপিল ক্যারোটিন মানে এর ব্যাপারগুলো কিন্তু আমরা প্রত্যেকটা সালোক সংজ্ঞার টপিকের মধ্যে ডিসকাস করব। হচ্ছে নাকি না? বোঝা গেছে? কোনো অসুবিধা থাকলে বলবে বলবে আমাকে। হ্যাঁ স্যার। এমনকি ক্লোরোপ্লাস্টের মধ্যে যে দানা থাকে যাকে আমরা কি বলি, কোয়ান্টোজোম বলি, সেই কোয়ান্টোজোম শক্তি গ্রহণ করে, হ্যাঁ কি না, সালোক সঙ্গে মুখ্য ভূমিকা পালন করে। এইগুলো আমি কিন্তু সালোক সংখ্যাকে বলবো বলে ক্লোরোপ্লাস্টকে নিয়ে আর বেশি ইলাবোরেট করলাম না। কথাটা ক্লিয়ার? চল, ক্লোরোপ্লাস্ট কমপ্লিট, প্লাস্টিড কমপ্লিট। যাদের লিখতে অসুবিধা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট টপিক আরম্ভ করবো। হচ্ছে লেখা হচ্ছে, লেখা হচ্ছে আগের পাতাটা আরেকবার একটু দেখাবেন। আগের পাতাটা ওকে দেখে নাও, স্ক্রিনশট নেবে, রাত্রিবেলা রেকর্ডিং দিয়ে দেবো। হচ্ছে চলো। আচ্ছা, এটা প্রত্যেকে জিজ্ঞেস করে লেখা হচ্ছে। প্রিয়া লিখতে পারছো? প্রসেনজিৎ, কাঞ্চন, কৌশিক লেখা হচ্ছে, লিখতে পারছো তো? না পারলে বলবে আমাকে। চলো নেক্সট। নেক্সট হেডিং করো মাইটোকন্ড্রিয়া। নেক্সট হেডিং করো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া বলো, কার দেহে বর্তমান? উদ্ভিদ না প্রাণী না উভয়? উভয় বর্তমান। উভয় দেহে বর্তমান, একদমই তাই। মাইটোকন্ড্রিয়া কিন্তু উভয়ের দেহেই বর্তমান, উদ্ভিদ প্রাণী নির্বিশেষে মাইটোকন্ড্রিয়া থাকে। এবার পরপর পরপর আমাদের কিছু সায়েন্টিস্টের নাম পরপর পড়ে যাওয়া প্রয়োজন। প্রথমেই হচ্ছে পর্যবেক্ষণ। প্রথম পর্যবেক্ষণ পড়ব, তারপরে পর্যবেক্ষণের পর পড়ব যে নামকরণ। নামকরণ, এই নামকরণের আবার দুটো পার্ট আছে, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। নামকরণের পর হচ্ছে যে আরেকটা লিখে নাও, যে প্রধান নামকরণ। প্রধান নামকরণ একদম প্রতিটা কোনো জায়গা ছাড়ার ব্যাপার নেই। হচ্ছে চল, প্রথম পর্যবেক্ষণ করছে কোন বিজ্ঞানী? নোট ডাউন করো, কলিকার। কলিকার, সায়েন্টিস্ট কলিকার পর্যবেক্ষণ করছে 1820 সাল। পরবর্তী ক্ষেত্রে যে মাইটোকন্ড্রিয়াকে আমরা মাইটোকন্ড্রিয়া নামে চিনি, ওই মাইটোকন্ড্রিয়ার নাম দেয়া হচ্ছে ফাইলা। ওই মাইটোকন্ড্রিয়ার নামই দেয়া হচ্ছে ফাইলা। যে ফাইলার নামকরণটা করছে কে? নামকরণ করছে ফ্লেমিং। ফ্লেমিং কত সাল? 1882 সাল। ওকে, ওই মাইটোকন্ড্রিয়াকে নাম দেয়া হচ্ছে বায়োপ্লাস্ট। ওকে, ওই মাইটোকন্ড্রিয়ার নামই ফাইলা থেকে চেঞ্জ হয়ে, তখন মাইটোকন্ড্রিয়া নামটা আসেইনি, দেয়া হচ্ছে বায়োপ্লাস্ট। কে দিচ্ছে? দিচ্ছে অল্টম্যান, সায়েন্টিস্ট অল্টম্যান। কত সাল? 1894 সাল। ওকে, প্রধান নামকরণ অর্থাৎ নামটা মাইটোকন্ড্রিয়া, ভালো করে শোনো, নামটা মাইটোকন্ড্রিয়া প্রথম নাম দিচ্ছে কে? সায়েন্টিস্ট বেন্ডা। এই বেন্ডাই কিন্তু আবিষ্কারক বলা হতে পারে 1898। হচ্ছে, অসুবিধা হলে বলো আমাকে। হয়েছে? দেখো যে পয়েন্টগুলো বললাম, কোনো অসুবিধা স্যার হলে বলবে। বায়োপ্লাস্টটা কি বিজ্ঞানী বললেন? বায়োপ্লাস্টটা অল্টম্যান, অলয়টো MAN বা ALTMAN। হচ্ছে চলো, এবার একটা পয়েন্ট যেটা অন্য কোনো জায়গায় করায়নি, এই মাইটোকন্ড্রিয়া উৎপত্তি হচ্ছে কোথা থেকে? কোশ্চেন এসছে বলে করাচ্ছি। রেলের পরীক্ষায় কোশ্চেন এসছে মাইটোকন্ড্রিয়া উৎপত্তি লাভ করছে কোথা থেকে? ভালো করে শুনে রাখো, যে কোষ পর্দা ও নিউক্লিয় পর্দা থেকে কোশ্চেন আসে, তাই বলে রাখছি। কোষ পর্দা ও নিউক্লিয়াসের যে পর্দা, নিউক্লিয় পর্দা, এই দুটো থেকে কিন্তু মাইটোকন্ড্রিয়া উৎপত্তি লাভ করে। অসুবিধা নেই, হ্যাঁ কি না? চল, কোথায় মাইটোকন্ড্রিয়া থাকে না? কোশ্চেন এসছে, থাকে না। মাইটোকন্ড্রিয়া কোন কোষে থাকে না বলা যাবে? মাইটোকন্ড্রিয়া থাকে না স্তন্যপায়ী প্রাণীর আরবিসিতে। আরবিসিতে কিন্তু থাকে না। দেখো, আমার কাছে যে কটা ইনফরমেশন রয়েছে এক্সাম ওরিয়েন্টেড, আমি বলে যাচ্ছি, এটা কিন্তু তোমাদের একটু খেয়াল রাখা প্রয়োজন। হচ্ছে চল, মাইটোকন্ড্রিয়ার কিন্তু গঠন একটু জানা প্রয়োজন, কেন গঠনের ওপর দুটো ছোট ছোট পয়েন্ট দিয়ে কোশ্চেন আসে, একটু গঠনটা একটু আমাদের জেনে নেওয়া দরকার। যাও, হেডিং করো নেক্সট পয়েন্ট। শুধুমাত্র সরীসৃপ প্রাণী কি বললেন ওটা? কোনটা 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 বুঝতে পারলাম? থাকে না, স্তন্যপায়ী, 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 স্তন্যপায়ী প্রাণীর আরবিসিতে। স্তন্যপায়ী, স্তন্যপায়ী, সরীসৃপ বলিনি আমি, স্তন্যপায়ী।
ঠিক আছে, চল নেক্সট হেডিং করো গঠন বলে, স্ট্রাকচার অফ মাইটোকন্ড্রিয়া। একটু ছবি আঁকা প্রয়োজন, ছবি আঁকলেই বুঝতে পারবে। আমি একটা পার্টি আঁকি, ক্লিয়ার হবে। দেখো ভালো করে একটা জিনিস বোঝো, একটা জিনিস বুঝে নেওয়া প্রয়োজন যে এর গঠন অত্যন্ত সহজভাবে মনে রাখা যায়। দেখো একটা জিনিস বুঝতে পারলে, প্রথমে লিখেছিলাম আমি এই মাইটোকন্ড্রিয়ার কি বর্তমান, দুটো স্তর বর্তমান, হ্যাঁ কি না? এর যে আবরক, এটা হচ্ছে দুটো আবরক হয়। দেখো একটা বাইরের পর্দা, একটা ভিতরের পর্দা। এই ভিতরের পর্দা মাঝে মাঝে কি হয়ে যায়, ভিতরের পর্দা মাঝে মাঝে কি হয়ে যায়, ভিতরের পর্দা মাঝে ভাঁজ মাঝে হয়ে যায়। ভাঁজ হয়ে বা প্রবর্ধক বা প্রজেকশন সৃষ্টি করে। এই যে প্রজেকশন ভিতরে পর্দাটা মাঝে মাঝে সৃষ্টি করছে, এই প্রবর্ধককে কি বলা হয়? ক্রিস্টিয়া। ক্রিস্টি বলা হয়, ক্রিস্টি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই কোটা দিয়ে কিন্তু কোশ্চেন আসে। এই প্রবর্ধক কিন্তু মাঝে মাঝে ভাঁজ হয়ে গিয়ে একটা ক্রিস্টি মানে কৃষ্টি সৃষ্টি করে। তাহলে প্রথম গঠনের জায়গায় ছোট ছোট পয়েন্ট করে লিখে রাখো যে পর্দা, পর্দা হচ্ছে দু প্রকার। কি কি? একটা হচ্ছে বহিস্থ পর্দা বা বহিঃপর্দা, আর একটা হচ্ছে অন্তঃপর্দা। ক্লিয়ার একদম, আর কোনো কিছু ব্যাপারই নেই। এই অন্তঃপর্দা যখন লিখছো না, সেখানে লিখে দাও যে ভাঁজ হয়ে সৃষ্টি করে কৃষ্টি, ভাঁজ হয়ে সৃষ্টি করে কৃষ্টি, সৃষ্টি করে কৃষ্টি, হ্যাঁ কি না? এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, ভাঁজ হয়ে সৃষ্টি করে কৃষ্টি। এবার যে প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠ, এর প্রকোষ্ঠ কিন্তু ভিতরে একটা যে জায়গা রয়েছে, একে কি বলা হয়? একে বলা হয় পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। নেক্সট পয়েন্ট করবে প্রকোষ্ঠ বা চেম্বার, প্রকোষ্ঠ বা চেম্বার। একে কি নাম দেওয়া হয়? একে নাম দেওয়া হয় পেরি মাইটোকন্ড্রিয়াল। হাতের লেখা অসুবিধা জিজ্ঞেস করবে আমাকে। পেরি মাইটোকন্ড্রিয়াল চেম্বার বা স্পেস বা স্থান। আমি ইংলিশ বাংলায় স্থান লিখলাম, তোমরা পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস বা চেম্বার লিখতে পারো। নেক্সট পয়েন্ট, এটা দিয়ে কোশ্চেন আসে যে এর মধ্যে অসংখ্য দানা বর্তমান। এই দানা ক প্রকার হয় বলা যাবে? এই দানা হচ্ছে দু প্রকার। দু প্রকার। একটাকে কি বলা হয়? একটাকে বলা হয় অন্তস্থ দানা, অন্তস্থ দানা। এই অন্তস্থ দানা বলে কোনো কিন্তু পয়েন্ট পরীক্ষায় কখনো আসবে না। অন্তস্থ দানা কি নামে পরিচিত? এটাকে বলা হয় অক্সিজোম। অক্সিজোম। ঠিক আছে, বলা হয় অক্সিজোম, শুধু অক্সিজোম, আর কোনো নাম? ফার্নান্ডেজ মোরান ভেরি অধঃএকক। গুড, ফার্নান্ডেজ মোরান উপএকক। নোট ডাউন করো, ফার্নান্ডেজ মোরান উপএকক। ওকে, এবার আরেকটা দানা কি? আরেকটা দানা হচ্ছে বহিস্থ দানা। এই বহিস্থ দানাকে কি নামে পরিচিত? এটাকে কি বলা হয় বলো? পার্সনের অধঃএকক। পার্সনের উপএকক বা সাব ইউনিট অফ পার্সন। নোট ডাউন করো, পার্সনের উপএকক, পার্সনের উপএকক হচ্ছে। এই দানাগুলো দিয়ে কিন্তু কোশ্চেন আসতে লক্ষ্য করবে। কোনো ডাউট থাকলে? পার্সন কি বিজ্ঞানীর নাম? হ্যাঁ, অবশ্যই 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 অবশ্যই, আবিষ্কারের উপর নাম করে নাম করা হয়েছে। বোঝা গেছে? চল, এরপরে আমাদের যেটা জানার দরকার, মাইটোকন্ড্রিয়ার কাজ কি বলা যাবে? দেখ, মাইটোকন্ড্রিয়ার কাজ বলতে আমি স্টেট লেখাবো, সোজা লেখাবো। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর। শক্তিঘর। এটাও কিন্তু শক্তিঘর। একটা কমন কোশ্চেন, কোষের শক্তিঘর। ওকে, কি করে এর কাজ? আমার আর লেখার জায়গা নেই, তোমরা একটা, যেহেতু এই পেজে লিখতে চাইছি, লিখে নাও। এর প্রধান কাজ হচ্ছে কি বলতে পারি? এটিপি উৎপাদন করা। ফার্স্ট পয়েন্ট, এটিপি উৎপাদন। দেখো ওপরে লিখছি এটিপি প্রোডাকশন বা এটিপি উৎপাদন। নেক্সট কাজ, নেক্সট পয়েন্ট সবুজ কালিতে লিখছি যে ক্রেবস চক্র ঘটাতে সাহায্য, সবাত শ্বসন, ক্রেবস চক্র লেখা দরকার নেই, লিখে নাও সবাত শ্বসন ঘটাতে সাহায্য করে। কোশ্চেন আছে কোন অঙ্গাণু সবাত শ্বসন ঘটায়? কি হবে? সবাত শ্বসন ঘটাচ্ছে কিন্তু মাইটোকন্ড্রিয়া।
হচ্ছে নেক্সট 3 নম্বর ফ্যাট বিপাক। কোন কে ফ্যাট বিপাক করে? মাইটোকন্ড্রিয়া। আর কি, আর একটা এক্সট্রা পয়েন্ট লিখে রাখছি, লিখে রাখো, অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষ। অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষ লেখার জায়গাটা কম পেলাম ছবি আঁকার জন্য, যাই হোক তোমরা কিন্তু নোট ডাউন করো। অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষ, সংশ্লেষ মানেও কিন্তু প্রোডাকশন হচ্ছে। তাহলে এই যে টপিকটা বললাম উপরের দিকে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ। বলো, লেখা হয়েছে, প্রত্যেকের রেসপন্স করবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। এই ছোট ছোট টপিক কিন্তু আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হচ্ছে। চল নেক্সট আমরা যে অঙ্গাণু নিয়ে আলোচনা করব, এটাই আজকে লাস্ট, রাইবোজোম। এটাই আমাদের আজকে লাস্ট, বেশি এগোতে পারবো না, অনেক রাতও হয়েছে। রাইবোজোম শনিবার আবার ক্লাস নেব, কালকে রিজনিং নেব, শনিবার এই টপিকটা নেব। শনিবার দুটো ক্লাস নেওয়ার ইচ্ছা রয়েছে, একটা দুপুরে একটা রাত্রিবেলা। দুপুরে তাহলে একটা ম্যাথ নেব, আর রাত্রিবেলা তাহলে এই টপিকটা কমপ্লিট করব। দেখো রাইবোজোম, রাইবোজোম কার দেহে বর্তমান একটু বলো। রাইবোজোম কার দেহে বর্তমান? অ্যান্সারটা দিয়ে দেবেন, কোনটা অ্যান্সার দিয়ে দেবো বুঝলাম না, বলো। এই যে যেটা দিয়েছেন না। আগে তো আমি প্রত্যেকে আমাকে পাঠাচ্ছে। শোনো আমি ও প্র্যাকটিস আচ্ছা সেট আচ্ছা, দিলে ঠিক আছে। প্রত্যেকে পাঠাও, আমি চেক করে দেবো, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, 10টা করে দিচ্ছি, 10টা করে আমাকে পাঠাবে, আমি চেক করে দেবো। এরপরে কালকে রাত্রিবেলা ইনইকুয়ালিটি ক্লাস নিয়ে রিজনিং এর টপিকটা শেষ করে একদম 50টার প্র্যাকটিস সেট দেবো, সেটা তোমরা গ্রুপে আপলোড করবে, ঠিক আছে? ওকে। চল চল, রাইবোজোম, রাইবোজোম সম্পর্কে বলো, কোথায় বর্তমান? কোষের সাইটোপ্লাজমে। না না, মানে উদ্ভিদ না প্রাণী? উদ্ভিদ না প্রাণী? বলো বলো, আলোচনা হয়ে গেছে তো, প্রাণী ও ব্যাকটেরিয়া লেখা ছিল। এখানে রাইবোজোম কার দেহে বর্তমান, উদ্ভিদ দেহ না প্রাণী দেহ? বলো, এটা বলা উচিত অনিন্দিতা, শাহরুখ, প্রত্যেকের বলা উচিত, জয়শ্রী বলা উচিত। আমি প্রথম দিন লিখেছিলাম রাইবোজোমের ব্যাকেটে হয়তো কার দেহে বর্তমান? উভয় দেহে বর্তমান। বর্তমান। এটাই তো বলতে, এটাই জানতে চাইছি না, উভয় দেহে বর্তমান, উভয় উভয় বোধ উদ্ভিদ ও প্রাণী দেহে কিন্তু রাইবোজোম বর্তমান। চল এবার একটু, যেহেতু রাইবোজোম এক অঙ্গাণু সম্পর্কে আলোচনা করার আগেই একটু আমাদের ডিটেলসে আলোচনা করে নেওয়া প্রয়োজন। দেখো, প্রথম কে এর নামকরণ করে? হেডিং করো নামকরণ। দেখো, নামকরণ কিন্তু প্রথম এই রাইবোজোমটাকে রাইবোজোম নামে কিন্তু অভিহিত করা হয়নি। কি হয়েছিল, এটা কোশ্চেন এসছে। রাইবোজোমের পূর্বতন নাম কি ছিল? হেডিং নোট ডাউন করে নাও, মাইক্রোজোম। মাইক্রোজোম, মাইক্রোজোম। যে নামকরণটা দেয় মানে করেন কে? বিজ্ঞানী ক্লড। এই কারণে কি বলা হয় এটাকে? ক্লডের দানা। ক্লডের দানা। ভালো করে শুনে নাও, ক্লডের দানা। রাইবোজোমকে কিন্তু ক্লডের দানা হিসেবেও বলা হয়। এই ক্লড কত সালে এটা এই নামকরণটা করেন? 1941 সাল, ঠিক আছে? 41 সাল। এরপরে ভালো করে শোনো, নোট ডাউন মানে করে নাও যে উদ্ভিদ কোষে রাইবোজোমের উপস্থিতি। ভালো করে শুনবে, দুটো পয়েন্ট করো পরপর। উপস্থিতি বলে নোট ডাউন করো। উপস্থিতিগুলো কে কে পর্যবেক্ষণ করেছে? এই উপস্থিতির মধ্যে আমার দুটো ভাগ করে নাও, একটা হচ্ছে উদ্ভিদ দেহে উপস্থিতি, উদ্ভিদ দেহে, আর একটা হচ্ছে প্রাণী দেহে। উদ্ভিদ দেহে উপস্থিতি আর একটা প্রাণী দেহে উপস্থিতি। তাহলে উদ্ভিদ দেহে উপস্থিতি এটা করছে, মানে এটা কে দেখেছে প্রথম? নোট ডাউন করো, রবিনসন ও ব্রাউন প্রথম উদ্ভিদ দেহে এদের অস্তিত্ব লক্ষ্য করে 1953 সাল। পরবর্তী ক্ষেত্রে প্রাণী দেহে এদের উপস্থিতি লক্ষ্য করছে কে? প্যালাডে। প্যালাডে কত সাল? 55 সাল হচ্ছে। চল নেক্সট, গুরুত্বপূর্ণ, এই রাইবোজোম কোথা থেকে উৎপত্তি লাভ করে? এনটিপিসির প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, কে বলবে? কোথা থেকে উৎপত্তি লাভ করছে? যেমন বলেছিলাম মাইটোকন্ড্রিয়া উৎপত্তি লাভ করে নিউক্লিয় পর্দা ও কোষ পর্দা থেকে। রাইবোজোম কোথা থেকে উৎপত্তি লাভ করে? কে বলবে তাড়াতাড়ি তাড়াতাড়ি? কারো কোনো আইডিয়া? লিখে নাও, নিউক্লিয়াসের নিউক্লিওলাস থেকে। নিউক্লিয়াসের
নিউক্লিওলাস থেকে। আমি আশা করব তোমরা প্রত্যেক খাতা খুলেই লিখছো। যারা আমার পুরাতন স্টুডেন্ট, যেমন শুভেন্দু বলো, অনিন্দ্রা বলো, যাদের কাছে এই নোট অলরেডি আছে, তারা নোটটা খুলে জাস্ট শোনো প্লাস অ্যাড করতে থাকো যদি কোনো কিছু বলি। ঠিক আছে? দাঁড়াও, এর স্পেলিংটা একটু ভুল হলো। নিউক্লিওলাস থেকে। ওকে, অসুবিধা নেই। উৎপত্তি পেয়েছি। উৎপত্তি পাওয়ার পর আমাদের যেটা গুরুত্বপূর্ণ, এই যে রাইবোজোম তো বললাম, এই রাইবোজোমের প্রকারভেদ সম্বন্ধে আমাদের একটু জানার দরকার। নেক্সট নোট ডাউন করো প্রকারভেদ। নেক্সট নোট ডাউন করো প্রকারভেদ। প্রকারভেদ, এই প্রকারভেদ কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। রাইবোজোম ক প্রকার হয়? মোটামুটি 3 প্রকার হয়। কি কি বলতে পারবে? 80s, 70s, 50s। লিখে নাও 70s প্রকৃতির। এই এস কি পরে বলছি। 70s প্রকৃতির। তারপরে হচ্ছে 77s প্রকৃতির। এই 77x-টাকেই 60sও বলা হয়। আর একটা হচ্ছে 80s প্রকৃতির। ভালো করে শোনো। এবার এই এসটা কি? এসটা কি বলা যাবে? এসটা কি? Vedberg sedimentation unit। ভেরি গুড, লিখে নাও ভেদবার্গ অধক্ষেপণ ধ্রুবক। ভেদবার্গ অধক্ষেপণ ধ্রুবক। কোশ্চেন আছে এটা, যে রাইবোজোমের এসটি বলতে আমরা কি বুঝি। এটা কিন্তু সেডিমেন্টেশন রেট হচ্ছে। দেখো, এবার একটু সম্বন্ধে আলোচনা করা প্রয়োজন। ডিটেলসে না বললেও একটু বলবো। 70s বলতে কি? 70s বলতে এটা সব থেকে ছোট, ক্ষুদ্র প্রকৃতির। সব থেকে ক্ষুদ্র প্রকৃতির। এটা কোথায় লক্ষ্য করা যায়? এটা ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈবালে লক্ষ্য করা যায়। ইম্পর্টেন্ট পয়েন্ট, ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল। ওকে, 77s আর 77s বলতে কি? 77s বলতে যেটা মাইটোকন্ড্রিয়া উপস্থিত রাইবোজোম। এর আবার ভালো করে শুনে রাখবে, এটা কোথায় লক্ষ্য করা যায়? এটা মাঝারি আকৃতির হয়। এটা মাঝারি আকৃতির হয়। এটা কোথায় লক্ষ্য করা যায়? এটা ছত্রাকে লক্ষ্য করা যায়। ওকে, চলো। 80s-টা কি? এটা তুলনামূলক বৃহৎ আকৃতি বিশিষ্ট বাকিদের তুলনায়। এটা কোথায় লক্ষ্য করা যায়? এটা হচ্ছে ইউক্যারিওটিক কোষে লক্ষ্য করা যায়। ইউক্যারিওটিক কোষ অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী কোষে 80s প্রকৃতির রাইবোজোম লক্ষ্য করা যায়। হচ্ছে নেক্সট আমার যেটা জানার প্রয়োজন, রাইবোজোমের কাজ অনেকেই জানো। তাড়াতাড়ি, প্রধান কাজ প্রোটিন সংশ্লেষে সাহায্য প্রোটিন করে। সংশ্লেষ। নোট ডাউন করো। রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ। এই কারণে রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। প্রোটিন ফ্যাক্টরি। প্রোটিন ফ্যাক্টরি। নোট ডাউন করো। রাইবোজোমে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। হচ্ছে এটা যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ। হচ্ছে হ্যাঁ কি না? চল। স্যার ওটা 77 থেকে 60 হয়ে গেল কেন? না 77 থেকে 60 নয়, 77s এবং কোনো ক্ষেত্রে এটা 60s প্রকৃতিরও হয়। ঠিক আছে? এস প্রকৃতি মানে এসটা কি? এসটা মানে কি, একটা জিনিস বলে রাখি, যে কোনো রাইবোজোমকে বা কোনো কোষকে যদি একটা কোনো মানে ঘূর্ণায়মান যন্ত্রের মধ্যে রাখা হয়, তাহলে কিছুক্ষণ পরে যদি মানে স্থির করা হয়, তাহলে যতটা থিতিয়ে পড়বে, এটা থিতিয়ে পড়ার হারকে বলা হচ্ছে। ঠিক আছে? থিতিয়ে পড়ার হার খেয়াল রেখো। থিতিয়ে পড়ার হারকে বলা হয় এস বা ভেদবার্গ সেডিমেন্টেশন রেট। এইটা যে 60s রেখেছি না, এটাকে অনেক ক্ষেত্রে 55sও কিন্তু থাকে আর কি। তো যাই হোক, আমি তিনটে ডিফারেন্ট বললাম আর কি। এটা ভাগ করা হচ্ছে এস এর ওপর আর কোথায় উপস্থিত বা আকৃতি অনুযায়ী। আপনার খেয়াল থাকবে। চল, এই চ্যাপ্টারে একটা লাস্ট টপিক হেডিং করো। ছোট্ট কোশ্চেন যেহেতু এসছে, ইনফরমোজোম। নোট ডাউন করো, ইনফরমোজোম। ইনফরমোজোম। ওকে, এই ইনফরমোজোম কি? খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো টপিক, জানার ব্যাপার। কোশ্চেন এসছে। ইনফরমোজোম হলো mRNA ও
ক্ষারীয় প্রোটিন দ্বারা গঠিত কোষের অংশ। লিখে নাও, এই কোশ্চেনটা এসছে। mRNA ও ছোট ছোট লিখছি, একটু বুঝতে অসুবিধা হতে পারে, জুম করে দেখার অপশন রয়েছে, নিজেরাই ফোনে স্ক্রিনে জুম করে দেখতে পাবে। ক্ষারীয় প্রোটিন দ্বারা গঠিত, ইনফরমেশন mRNA ও ক্ষারীয় প্রোটিন দ্বারা গঠিত বিশেষ সংগঠন। লিখেছো? লিখে নাও, mRNA ও ক্ষারীয় প্রোটিন দ্বারা গঠিত বিশেষ সংগঠন। হচ্ছে, ব্র্যাকেটে লিখে রাখো, যা নিউক্লিয়াস থেকে বার্তা সাইটোপ্লাজমে বহন করে। আমি লিখছি না, তোমরা নোট ডাউন করো। যা নিউক্লিয়াস থেকে বার্তা সাইটোপ্লাজমে বহন করে। তাহলে ইনফরমোজোম কি দিয়ে গঠিত হচ্ছে? mRNA ও ক্ষারীয় প্রোটিন। ইনফরমোজোমের কাজ কি? নিউক্লিয়াস থেকে বার্তা সাইটোপ্লাজমে বহন করা। হচ্ছে? হ্যাঁ কি না বলো, কোনো ডাউট থাকলে বলো। লেখা হচ্ছে? হ্যাঁ স্যার হয়েছে। দেখো, বেশি আর কিছু বাকি নেই। এর পরের দিন আমরা ডিসকাস করতে শুরু করব GERL তন্ত্র, যার মধ্যে গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আর লাইসোজোম আছে। তারপরে সেন্ট্রোজোম আলোচনা করব। সেন্ট্রোজোম আলোচনা করার পরে ডাইরেক্ট চলে যাব হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস আলোচনা হয়ে যাওয়ার পরে একটু মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, এইগুলো ছোট 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 টপিক ডিসকাস করে, সাইটোপ্লাজমের মধ্যে ভ্যাকুয়াল ট্যাকুয়ালগুলো ডিসকাস করে, ডিফারেন্ট ছোট 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 কোষ বা ছোট 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 ব্যাপার, মানে যেগুলো ইনফরমেশন রয়েছে, আলোচনা করে আগামী পরশু দিন এই টপিকটা কিন্তু শেষ করব। ঠিক আছে? ভালো করে নোট ডাউন করো, প্রতিটা টপিক ডিটেলসে বলছি। কোনো যদি কারোর মধ্যে সামান্য ডাউট থাকে, আমাকে পরে হলেও কিন্তু যেন ফোন করে বা মেসেজ করে জিজ্ঞাসা করবে। ওকে, চল আজকে তাহলে এতটাই। স্যার ফার্স্ট পেজটা একবার। ফার্স্ট পেজ হয়েছে? স্ক্রিনশট নিয়ে নাও পারলে। চল আজকে তাহলে এতটাই।